সেবার ঝাপুইহাটি গ্রামে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলাম। উদ্যোক্তা তরুণ সংঘ নামক ক্লাবের ছেলেগুলি খুবই ভদ্র, তাই তাদের অনুরোধ অগ্রাহ্য করতে পারেনি। কথা মতো তারা গাড়িও এনেছিল। কলকাতা থেকে গাড়িতে চেপে ঝাপুইহাটি পৌঁছতে ঘণ্টা তিনেক লেগেছিল। সভা শুরু হওয়ার কথা ছিল 5টায়। ঠিক সময়ে পৌঁছেছিলাম। গ্রামটি যে বনেদি তা গাছপালার ফাঁকে অনেক পুরনো একতলা দোতলা বাড়ি দেখেই বোঝা যাচ্ছিল। নতুন পাকা বাড়িও কম নেই, তবে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন যেখানে করা হয়েছে সেটা গ্রামের শেষ দিকটায়। একটা ছোট্ট খেলার মাঠ, মাঠের এক প্রান্তে পুরনো একটা মন্দির, অন্য প্রান্তে একটা বিশাল বড় বটগাছ। গ্রামের উৎসব পালা পার্বণ উপলক্ষে এখানে মেলাও বসে। ক্লাবের ছেলেরা আমাকে একথা জানিয়েছিল। সুন্দর রঙিন প্যান্ডেল, সেখানে টেবিল চেয়ার পাতা ছিল, পিছনে রবীন্দ্রনাথের একটা বড় ছবি। মাইকে এক যুবক ঘন ঘন ঘোষণা করছিল। প্যান্ডেলের সামনে নিচে ছোট ছোট ছেলেমেয়েরা তুমুল চেঁচামেচি করছিল। তাদের পেছনে নানা বয়সী লোকের ভিড় জমেছিল। আমাকে প্যান্ডেলের পিছনের দিকে চেয়ারে বসিয়ে একটি ছেলে কাচুমাচু মুখ করে বলছিল, স্যার একটু চা খান স্যার, একটু দেরি হবে। আমাদের এলাকার যে জননেতা আর সবার প্রিয় বল্টুদা, উনি এলেই সভা শুরু করো স্যার। একটু পরে মাইক্রোফোনে হঠাৎ হিন্দি ফিল্মের গান শুরু হয়ে গেল। আমি তো অবাক, এটা এরা কি করছে? অনুষ্ঠানের সভাপতি, স্থানীয় স্কুলের হেডমাস্টার মশাই, তিনি আমার দিকে তাকিয়ে জিভ কেটে বললেন, দেখেছেন কাজ অশোক? আরে ও অশোক, রবীন্দ্র জয়ন্তীতে কি গান বাজছে? রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলো গো, রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলো। অশোক তখনই ছুটে গেল মাইকোলার কাছে। তারপর ফিরে এসে বলল, মাইক্রোর কাছে রবীন্দ্র সঙ্গীতের টেপ নেই স্যার। হেডমাস্টার মশাই বললেন, আহা, তাহলে থামাতে বলো কি? রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে যে। অশোক আবার ছুটে গেল। নবীন সঙ্গের ছেলেদের সঙ্গে কথা বলে ফিরে এলো। বলল, স্যার মাইক বাজানো বন্ধ করলেন, লোক জমবে না। একটু ওয়েট করুন স্যার, এক্ষুনি পল্টুদা এসে গেলেই ও সব বন্ধ হয়ে যাবে স্যার। অবশ্য মাঝে মাঝে গান থামিয়ে এক যুবক ঘোষণা করছিল, বন্ধুগণ, আজ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক হেরম্ব কুমার মানে এই কি করছিস? হেরম্ব কুমার না, হেরম্ব কুমার কাটি। একটি ছেলে খাপ্পা হয়ে তাকে চাপা গলায় কথাগুলো বলল। মাইকে কথাটা শোনা গেল, কিন্তু কি আর করা যাবে? আমার নাম হেমন্ত কুমার হাটি। ঝাপুইহাটিতে এসে হয়ে গেলাম কিনা হেরম্ব কুমার ঘাটি। যাই হোক, আবার হিন্দি গানের গর্জনে সব চাপা পড়ে গেল। কতক্ষণ পরে আলো জ্বলে উঠল প্যান্ডেলে, এবং পেছন দিকের তিরপলে ঘেরা জায়গাতে ঘড়িতে দেখলাম 6টা বেজে গেছে। 6:15 হঠাৎ মাইক্রোফোনের গান থেমে গেল। সেই যুবকটি ঘোষণা করল, বন্ধুগণ, আমাদের এরিয়ার বিশিষ্ট জননেতা শ্রী পঞ্চনন ধোল মহাশয়, আমাদের সবার প্রিয় নেতা পল্টুদা এইমাত্র এসে উপস্থিত হয়েছেন। এখনই সভা শুরু হবে। মাননীয় প্রধান অতিথি সুসাহিত্যিক হেরম্ব কুমার ঘাটি মহাশয় এবং এই সভার সভাপতি হেডমাস্টার মহাশয় শ্রী চক্রবর্তীকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। যাই হোক, প্যান্ডেলও তো গিয়ে বসলাম। প্রথমে আমন্ত্রিত অতিথিবর্গকে মাল্যদান ঘোষণা করলে যুবকটিকে সরিয়ে আরেক যুবক ঘোষণা করল, সবার আগে কবিগুরু রবীন্দ্রনাথকে মাল্যদান করবেন আমাদের সবার প্রিয় পল্টুদা। পল্টুদা বেটে মোটাসোটা মানুষ, গায়ে হাত কাটা ফতুয়া, পরনে ধুতি,
রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেই মাইকের সামনে চলে এলেন। করজোরে নমস্কার করে বললেন, বন্ধুগণ, তরুণ সংঘের প্রিয় তরুণ দল, প্রধান অতিথি সাহিত্যিক মহাশয়, সভাপতি মহাশয়, এখনই বাবুগঞ্জের একটি অনুষ্ঠানে আমাকে যেতে হবে। তাই দক্ষিণ সঙ্গীত বিদায় নেওয়ার আগে বিশেষ করে তরুণ সংঘের তরুণ দলের উদ্দেশ্যে দুটো কথা বলে নিই। তোমরা তোমরা তরুণ, তোমরা জাতির ভবিষ্যৎ। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমাদের জন্য লিখেছেন, ঊর্ধ্ব গগনে বাজি মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল রে চল রে চল। এই সর্বনাশ! এই যে রবীন্দ্রনাথের লেখা নয়, এই কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত মার্চ সঙ্গীত। এই কেউ ওকে বাধা দিচ্ছে না কেন? হেডমাস্টার মশাই আমার দিকে তাকালেন, আমিও তার দিকে তাকালাম। তারপর হেডমাস্টার মশাই ফিসফিস করে আমাকে বললেন, আরে ওকে কেউ থামাও, আরে ওকে কেউ থামাও। কিন্তু কার সাধ্য পল্টুদাকে থামায়? বেটে মানুষ এক হাত মুঠো করে ওপরে তুলে গর্জন করে কবিতা বলে যাচ্ছেন। বিশ্বকবি তোমাদের আরো বলেছেন, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দাঁড়িব নতুন প্রাণ। হ্যাঁ, আমাদের অজ্ঞাতসারে পল্টুদাকে থামানোর আয়োজন চলছিল। বিশ্বকবির জন্মজয়ন্তীতে এই উল্টো পুরাণ সে বরদাস্ত করবে কেন? আচম্বিতে হঠাৎ চোখ ধাঁধানো বিদ্যুৎ ঝিলিক দিল। পরক্ষণে কানে তালা ধরানো মেঘ ডাকল। তারপরেই প্যান্ডেল মচমচ করে উঠল। তারপরেই আবার বিদ্যুতের ঝলক, আবার মেঘের গর্জন। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। কারা যেন হঠাৎ চেঁচিয়ে উঠল। তাকে কারা টর্চের আলো জেলে ধরাধরি করে প্যান্ডেলের থেকে নামাচ্ছে। ততক্ষণে সে এসে পড়েছে। তার নাম কিনা কাল বৈশাখী। প্যান্ডেলের তিরপল আর কাপড়ের সাজ নৌকোর পালের মতো উঠতে থাকলো। প্যান্ডেলের বাঁশগুলো মচমচ শব্দে আর্তনাদ করতে লাগলো। ওদিকে ছোট ছেলে মেয়েদের চিৎকার, কান্না, বয়স্কদের হট্টগোল, সব মিলিয়ে এক বিভীষিকা। প্যান্ডেল ভেঙে পড়ার ভয়ে লাফ দিয়ে নেমে পড়েছিলাম। সভাপতি হেডমাস্টার মশাইয়ের আর্তনাদ শুনতে পেলুম। অশোক, ও অশোক, কি রে? ও অশোক, বাবা আমি যে চাপা পড়বো। ও অশোক, আমি যে চাপা পড়বো রে। কি রে? তারপর নিরাপদ দূরত্বে যেই পৌঁছেছি, শুরু হয়ে গেল সশব্দে বৃষ্টি। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে জোরালো বৃষ্টি এসে প্রলয় কাণ্ড বাঁধালো। মাথা বাঁচাতে বিদ্যুতের ঝিলিকে বটগাছটাকে দেখা মাত্র ছুটে গেলুম সেদিকে। কিন্তু মুহুর্মুহু মেঘের হাকডাক, বিদ্যুতের ছটার বৃষ্টির দাপটে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে ভরসা পেলুম না। বটগাছটার ডাল ভেঙে পড়তে পারে, বাজ পড়তেও পারে বটগাছের মাথায়। প্রাণ ভয়ে এদিক ওদিক তাকিয়ে নির্ভরযোগ্য আশ্রয় খুঁজছিলাম। ঠিক সেই সময় গাছপালা ফাঁকে একটা একতলা বাড়ি বিদ্যুৎই আমাকে দেখিয়ে দিল। ভিজতে ভিজতে এবং ঝড়ের দাপটে কুঁজো হয়ে সেই বাড়ির দিকে ছুটে চললাম। বাড়িটার সামনে বারান্দা আছে, কিন্তু বৃষ্টির বাঁকা তীরে সেখানে বিদ্ধ হচ্ছিলাম। হঠাৎ দেখলুম বারান্দার একপাশে একটা খোলা দরজা। মরিয়া হয়ে ঢুকে পড়লাম ঘরে। অমনি কেউ যেন বলে উঠল, এই কে রে? কে? কে? বললাম, আগে আমি। আমি কে? আমি কি মানুষের নাম হয় নাকি? আগে আমার নাম হেমন্ত কুমার হাটি। হাঁটি? এ পদপিতে আমাদের ঝাঁপুই হাঁটিতে তো কেউ নেই। বাড়ি কোথায়? আগে কলকাতা। হ্যাঁ, কলকাতার লোক এখানে কেন? আগে আমি এখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এসেছিলাম। আমি একজন লেখক। লেখক? এবং লেখেন? অন্ধকারে কে কথা বলছে তাকে দেখতে পাচ্ছি না। বিরক্ত হয়ে বললাম, গল্প লিখি।
কিসের গল্প লেখেন শুনি? আগে ভূতের গল্প। কি 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 বলেন? ভূতের গল্প লেখেন? একটু হকচকিয়ে গেলুম খ্যানখ্যানে বিদঘুটে গলার ধমকে। বললুম, আগে চোরের গল্পও লিখি। কি চোরের গল্প লেখেন? আগে হ্যাঁ, মানে ওই সব রকমের গল্পই লিখি আর কি। কেমন জানি অদ্ভুতভাবে ওই লোকটা হাসলো। মনে হয় এই বাড়ির কর্তাই হবে। সে কয়েকবার হেসে পড়ল, তা তা হেরম্ববাবু, আগে আমার নাম হেমন্ত। ওই হলো মানকে তো অ্যানাউন্স করছিল হিরম্ব কুমার কি যেন একটা। আগে ঘাটি। ঘাটি তাজাকে ঘাটি বাবু, আপনি ভূতের গল্প লেখেন, চোরের গল্পও লেখেন, কি করে লেখেন? কখনো ভূত দেখেছেন? আগে না, ভূতে আমার বিশ্বাস নেই। কল্পনা করে লিখি। ওই যেমন ধরুন চোরের গল্প। আমি নিজে কখনো চুরি করিনি, তবু কল্পনা জোরে চোরের গল্প লিখি। এই সময় বাইরে থেকে কেউ ঘরে ঢুকলো। বিদ্যুতের ঝিলিকে এক নিমেষে আবছা একটা লোককে দেখতে পেলুম মাত্র। সে বলল, মশাই তার সঙ্গে করছেন? হ্যাঁ পাঁচু নাকি? কোথায় ছিলি সেই ঝড় বাদলায়? পাঁচু বলল, শ্মশান তলায় মরা পড়ানো দেখছিল মশাই। ঝড় বৃষ্টিতে লোকগুলো বেচারা মরাটাকে পেলে পালিয়ে গেল গো। মরাটা আমাকে দেখতে পেয়ে কাকুতি মিনতি করতে লাগলো, একটু কাছে থাকুন না দাদা, একটু কাছে থাকুন না দাদা। কথায় বলে একা না পোখা। তা তুই তাকে ফেলে চলে এলি যে? না না, পালিয়ে আসা যায় নাকি? হাত পড়া মরা, চিটার কাঠ ভিজে গিয়েছিল না, তাকে সঙ্গে করে নিয়ে আসছিল। হাঁটতে পারে না, ওই যে দেখা না, সে এতক্ষণে আসছে হয়তো। কথাবার্তা শুনে ততক্ষণে প্রচণ্ড আতঙ্কে আমার বৃষ্টি ভেজা শরীর অবশ হয়ে গেছে। এরা এরা খারাপ। তাছাড়া এখনই যে কোনো সময় শ্মশানের চিতা থেকে আধপোড়া একটা মরা এসে পড়বে। আমি দেয়াল ঘেঁষে একটু একটু করে দরজার দিকে সরে যাচ্ছিলাম। হঠাৎ পাঁচু বলল, এই লোকটা কে মশাই? কলকাতার এক লেখক, বলে কিনা ভূতের গল্প লেখি, আবার চোরের গল্প লেখে। হেরাম্ব বাবু, এই দেখো একজন চোর, এর নাম পাঁচু চোর। খুব বিখ্যাত চোর ছিল পাঁচু। ছিল মানে? ও পাঁচু এই বুদ্ধি নিয়ে নাকি লেখক হয়েছে। কালো কেন নেই, ছিল যে অতীতটা তাও বোঝে না। তখনই বাইরে কেউ বলে উঠল, আরে কি আশ্চর্য, পঙ্কু করো যে লোকটা তো আমাকে বললো না এইবারে যে তুমি আছো। কে কিন্তু নাকি? আরে আয় এই পাঁচু, তুই কিনুকে চিনতে পারিসনি? কাউনা কোথাকার। পাঁচু তখনই রাগ করে বলল, পুরো মশাইয়ের সব ভালো, শুধু এই একটা দোষ, কোথায় কোথায় গাধা বলা। এই জন্যই কথায় বলে না, স্বভাব যায় না মোড়ে। দরজা দিয়ে কিনু ঘরে ঢুকে পড়ল। সে বলল, পাঁচু আমাকে চিনতে পারবে কি করে? আমি বা পাঁচুকে চিনতে পারবো কি করে? 10 বছর আগে কানুডিহির খোতন বাবুর ঘরে একসঙ্গে শীত কেটেছিল, তারপর তো আর দেখা সাক্ষাৎ নেই। ছিলে কোথায় এ পাঁচু? আমার নাকে সত্যি এবার মরা পোড়া কটু গন্ধ লাগলো। আমি দরজা দিয়ে পালানোর তালে আছি, কিন্তু আধপোড়া কিনুর মোড়া যদি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। কি কি হেরান বাবু লেখক হয়েছেন,
ভূতের গল্প লেখেন, আবার চোরেরও গল্প লেখেন। স্বচক্ষে কখনো ও আর চোর, মানে চোর আর ভূত একসঙ্গে দেখেছেন? আগে আগে মনে হচ্ছে এবার দেখলো। কি সর্বনাশ! বঙ্কুখুড়ো, করেছ কি? ঘরে লেখক ঢুকিয়ে বসে গেছো? আরে তুমি ছিলে তল্লাটে তুলে দাঁড়াও বাবু। তোমার দাপটে চড়ে ভূতে আর ভূতে চড়ে এক গাঁটে জল খেত। ওরে লেখক ঢোকালে সব হাস করে মেখে দেবে যে। লিখবে পুলিশের দারোগা ছিল যে, সে কিনা চড়ে ভূতে আর ভূতে চড়ে একত্র করে আড্ডা দিচ্ছে। আগে আগে বঙ্কুবাবু, আপনি কি তাহলে অতীতকালে? হ্যাঁ, আমার নাম বঙ্কুবিহারী ধারা। আমাকে নিয়ে গল্প লিখলে তো হাতে হাত করি পড়াবো। এই সাবধান! আগে আগে না, লিখবো না। তবে একটা কথা বুঝতে পারছি না, ওরা দুজনই অতীতকাল, আর 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 আপনিও অতীতকাল, কিন্তু ওরা যে শীতের চোর আর আপনি পুলিশের তারকা। এই এই চোর পুলিশ একত্র হয় কি করে? একটু একটু বুঝিয়ে দেবেন? তাছাড়া চোরের পুরুই বা পুলিশ হয় কি করে? হ্যাঁ, ওহে লেখক, একটু দেখছি বোঝো না। তবে এই গানটা শোনো। এই বলে তিনি বেত ঘুটে গলায় গান গেয়ে উঠলেন। হরি ওহে দয়াময়, এ ভব সংসারে চক্ষু দিলে সবই একাকার হয়। হরি হরি দয়াময়, হে ভব সংসারে চক্ষু দিলে সবই একাকার হয়। এবার পালানোর সুসময়। তিনজনে মিলে গান ধরেছে অন্ধকারে। আমি সেই সুযোগে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। একটু দূরে টর্চের আলো জ্বলল। তখনও বৃষ্টি ঝরছে, তবে বাতাস কমেছে। ভিজে যুবথুবু হয়ে সেই আলো লক্ষ্য করে ছুটে গেলাম। আমার উপর টর্চের আলো পড়তেই কেউ যেন বলে উঠল, আরে আরে এই তো প্রধান অতিথি। এই কি অবস্থা হয়েছে? কি করে হলো? স্যার স্যার ছেড়েছেন আপনি? ওই 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 একতলা বাড়িতে ছিলাম। হ্যাঁ, কি বলছো? কি বললেন? কি সর্বনাশ! ওটা তো পুরো বাড়ি। ওই বাড়িতে নাকি বঙ্কুবিহারী ধারা নামে পুলিশের এক তারকা থাকতেন। রিটায়ার করে মারা যান, তাই ওর ছেলেমেয়েরা এখন কলকাতায় আছে। কোনো ইয়েটে দেখেননি তো? মানে বড্ড শীত করছে। তারা ছাতার আড়ালে আমাকে নিয়ে চলল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর কখনো কোথাও কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যাব না। রবীন্দ্রনাথের নামে নজরুল, দারোগা আর চোরের নামে না, কথাটা বলতে নেই, ছেপে যাওয়াই ভালো। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঝড়ে জলে অন্ধকারে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো গল্পের সাথে।